16 ও 17 নভেম্বর সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা দিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলছে, অবৈধ দখলদার ফ্যাসিস্ট মাফিয়া সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলেবর অনেক বড় হয়ে যাবে। আরেকটি হচ্ছে চরমপন্থী উগ্রপন্থীদের নিয়ে তিনি এত স্পষ্ট কথা বলেছেন, সব হয়তো এই মুহূর্তে বলাটা ঠিক হবে বলে আমি মনে করছি না। কারণ ওই যে বললাম, অনেক অভিযোগ শুনেই গায়ে কাটা দিয়েছে। মানে ভয়াবহ এসব অভিযোগ অধিকাংশই উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যার অনেকগুলোই বিশ্বাস করতেও কিন্তু কষ্ট হয়, মানে দ্বিধা জাগে মনে, আবার উড়িয়েও দেওয়া যাচ্ছে না। শেখ হাসিনার মামলার রায় কবে ঘোষণা হবে সেই দিনটা 13 নভেম্বর, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল। এবং আমি এর 2-3 দিন আগে থেকেই বলছিলাম যে এই কর্মসূচি ঘোষণা করার মাধ্যমে বা করার প্রতি আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি, সেই প্রতিক্রিয়াই এটাকে সফল করে দিয়েছে। ইনফ্যাক্ট 13 তারিখ যাওয়ার পর এই কথা বলতেই পারি। এই প্রসঙ্গটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন, কারণ আমি বাস্তবতা বর্জিত কথা বলছি, হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে। দর্শক, একটা বিষয় খেয়াল করেন যে এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, একটা এমনভাবে ভাষণ দিল যেখানে মোটামুটি সবার দাবি কিছুটা পূরণ হলো, আবার অনেকটা পূরণ হলো না। প্রিয় দর্শক, আপনাকে স্বাগতম নতুন একটি নিউজে। বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়াইছে তারই আলোকে হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে। 13 তারিখ লকডাউনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন দেশের কি পরিস্থিতি। চলুন দর্শক, আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। CNN নিউজ 18-কে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বলতে পারেন যে একেবারে বিস্ফোরক একটি সাক্ষাৎকার। অনেক কথা বলেছেন এই সাক্ষাৎকারে, সরাসরি বলেছেন, বিস্তৃত বিষয়াদি নিয়ে কথা বলেছেন। আমি বুঝতে পারছি না যে যতগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন সব আপনাদের সামনে তুলে ধরতে পারবো কিনা। দুটো ভয়, একটা হচ্ছে কলেবর অনেক বড় হয়ে যাবে, আরেকটি হচ্ছে চরমপন্থী উগ্রপন্থীদের নিয়ে তিনি এত স্পষ্ট কথা বলেছেন, সব হয়তো এই মুহূর্তে বলাটা ঠিক হবে বলে আমি মনে করছি না। কারণ ওই যে বললাম, অনেক অভিযোগ শুনেই গায়ে কাটা দিয়েছে। মানে ভয়াবহ এসব অভিযোগ অধিকাংশই উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যার অনেকগুলোই বিশ্বাস করতেও কিন্তু কষ্ট হয়, মানে দ্বিধা জাগে মনে, আবার উড়িয়েও দেওয়া যাচ্ছে না। কারণ শেখ হাসিনা নিশ্চয়ই মানে এখন এমন কোনো কথা অন্তত বলবেন না যার যথাযথ কোনো ভিত্তি নেই বা যথাযথ ব্যাখ্যা বিশ্লেষণ নেই। কারণ তিনি ভালো করেই জানেন সমগ্র বিশ্বের চোখ এখন এবং মনোযোগ এখন তার কথার দিকে, তার কাজের দিকে, কারণ তিনি এমন একটি অবস্থায় রয়েছেন। আমার ধারণা তাই যে সব যদি বলি ভয়ে আটকে উঠতে পারেন আপনারাও। যাই হোক, গুরুত্বপূর্ণ কিছু ইস্যু নিয়ে আজকে কথা বলি, নিশ্চয়ই সময় সুযোগ পেলে পরের ইস্যুগুলো নিয়েও আরেকদিন কথা বলবো। এই সাক্ষাৎকারটি নিয়েছেন CNN নিউজ 18-এর মনোজ গুপ্ত, সিনিয়র সাংবাদিক, তিনি নিয়েছেন। শেখ হাসিনা এই সাক্ষাৎকারে তার ক্ষমতাচ্যুতির সাথে পশ্চিমাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। অত্যন্ত কৌশলী উত্তর দিয়েছেন তাকে যখন মনোজ গুপ্ত প্রশ্ন করেছিলেন, এবং আশ্রয় এবং ধৈর্যের জন্য ভারতকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। তাকে যে আশ্রয় দেওয়া হয়েছে এবং যা যা ঘটে চলেছে, এক্ষেত্রে সরকার যে ধৈর্যের পরিচয় দিচ্ছে, সহনশীলতার পরিচয় দিচ্ছে, এই জন্য তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এই বিস্তৃত সাক্ষাৎকারে শেখ হাসিনা সেনাবাহিনীর দ্বিধা, বিদেশি চাপের কথা যেমন বলেছেন, মানে সেনাবাহিনী মানে বাংলাদেশের সেনাবাহিনী, তেমনি বাংলাদেশে গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারের জন্য তার দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করেছেন। তো আমি যদি আর বিস্তারিত আলোচনায় না যাই, তাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সংক্ষেপে সেই প্রশ্নগুলো বলে তিনি কি বলেছিলেন তার সামারিটা যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আমার মনে হয় ভালো হবে। মনোজ গুপ্ত তাকে একটি প্রশ্ন করেছেন যে কোন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য বা হুমকির ইঙ্গিত আপনাকে ঢাকা ছেড়ে যেতে বাধ্য করেছিল। আমরা জেনেছি যে তিনি হয়তো ফোন পেয়ে চলে গেছেন বা কি কি প্রক্রিয়ায় অনেক ঘটনা আমরা শুনেছি। এই প্রশ্নটি তিনি করেছেন এবং বলছেন যে এটি কি সত্যিকারের অভ্যুত্থান প্রচেষ্টা ছিল নাকি কমান্ড কাঠামোর পতন, মানে যে সেনাবাহিনী রিলেটেড কোনো ধরনের।
শেখ হাসিনার মামলার রায় কবে ঘোষণা হবে সেই দিনটা 13 নভেম্বর, এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছিল। এবং আমি এর 2-3 দিন আগে থেকেই বলছিলাম যে এই কর্মসূচি ঘোষণা করার মাধ্যমে বা করার প্রতি আমরা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছি সেই প্রতিক্রিয়াই এটাকে সফল করে দিয়েছে। ইনফ্যাক্ট 13 তারিখ যাওয়ার পর এই কথা বলতেই পারি। এখন আরেকটা তারিখ সামনে আছে, সেটা হচ্ছে 17 নভেম্বর, এবং আওয়ামী লীগ বলছে তারা এই দিনটাকেও কেন্দ্র করে তাদের কর্মসূচি দেবে। আমরা 13 তারিখ দুটো খুবই ন্যাক্কারজনক ঘটনা দেখলাম। ন্যাক্কারজনক বলছি, কারো কাছে মনে নাও হতে পারে। 5 আগস্টের পর থেকে অনেকে মনে করেন কোথাও যদি লিক পাওয়া যায় তাকে ধরে আমরা পেটাতে পারি। আমাদের সামনে দুটো ছবি আছে, দুটো ভিডিও এসছে। একজন যুবককে পেটাচ্ছেন আরেকজন, উনি আওয়ামী লীগ, এই হচ্ছে তার কারণ। আর ধানমন্ডি 32-এর ওখানে একজন নারীকে আরেকজন নারী পেটাচ্ছেন ধরে। বহুদিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছি, আওয়ামী লীগকেও তার মানবাধিকার দিতে হবে। আমরা মানুষকে তার মানবাধিকার দেব। আমরা যদি কাউকে ডিহিউম্যানাইজ করি তখন তার মানবাধিকার থাকে না বলে বলতে পারি। আওয়ামী লীগ মারাত্মক সব অপরাধ করেছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও আওয়ামী লীগ সমর্থন করে এই রকম মানুষ দেখলে আমার সত্যিই খুব অবাক লাগে, করুণা হয় যে মানুষগুলোর ভেতরটা আসলে কিভাবে তৈরি, যে এই বিভৎস একটা সংগঠনকে, এই বর্বর একটা সংগঠনকে সমর্থন করা যায়। কিন্তু তারা করছেন, এবং যতক্ষণ পর্যন্ত না তারা ফৌজদারি অপরাধ করছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। এবং সবচেয়ে জরুরি কথা, একজন ব্যক্তি, একজন প্রাইভেট সিটিজেন সেটা করতে পারেন না। রাস্তায় নেমে আওয়ামী লীগ পেলে পেটাবো, পিটিয়ে তারপরে পুলিশে দেব বা দেব না, পিটিয়ে ছেড়ে দেব, এগুলো অসভ্যতা, এগুলো কোনো সভ্য রাষ্ট্রের কাজ না, কোনোভাবেই কাজ না। এটা আমাদের মানতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে সর্বমিত্র চাকমাজা করে বেড়াচ্ছিলেন, সেটাকে এই গ্রাউন্ডেই সমালোচনা করেছিলাম। বলেছিলাম কোনো ভ্রাম্যমান ভাসমান দোকান কেউ উচ্ছেদ করতে পারে না, এই অধিকার কারো থাকা উচিত না। ইনফ্যাক্ট ভ্রাম্যমান দোকানের অধিকার কারো থাকা উচিত না, এটা আমি প্রশাসনেরও থাকা উচিত না বলে আমি মনে করি। আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম, কারণ সারা দেশে মানুষ যে সংকটে আছে এটা এখন হওয়া না। কিন্তু মাদক সহ আপনাদের সামনে কথা বলতে এসেছি, শেখ হাসিনাকে কি মার্কিনিরা আবার ক্ষমতায় ফিরিয়ে আনছে, এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো। এই প্রসঙ্গটি শুনে আপনারা হয়তো অনেকে অবাক হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন, কারণ আমি বাস্তবতা বর্জিত কথা বলছি, হয়তো সামনাসামনি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শেখ হাসিনা, আওয়ামী লীগ, ক্ষমতা, এগুলো তো বহু দূরের বিষয় সাদা চোখে যদি দেখেন। কারণ আওয়ামী লীগ এই মুহূর্তে নিষিদ্ধ, প্রচলিত নিষিদ্ধ সিস্টেমটা যদি থাকে, তাহলে আসন্ন ফেব্রুয়ারির প্রথম আধে যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ নেই। গতকালকেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ মন্ত্রীকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। এবং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার 3 দিন পরে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের অধীনস্থ আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আগামী 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে রায় ঘোষণা করবে। এবং এই রায়টি কি হবে এটি সুস্পষ্ট আগে থেকে নির্ধারিত, বলাই যায় যে মৃত্যুদণ্ডের রায় বা ফাঁসির রায় ঘোষিত হবে। সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে, বা মার্কিনিরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। অবাক না বিষয়গুলো? আওয়ামী লীগেরই তো অংশগ্রহণ করবার সুযোগ নেই, আবার শেখ হাসিনা কোথা থেকে আসে, এরকম অনেকে ভাবছেন। কিন্তু খেলা, নানা রকম খেলা, রাজনীতিতে, কূটনীতিতে খেলা কিন্তু চলছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, শুরু হলো রয়টার্স, এএফপি, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে 3টি খুব প্রেস্টিজিয়াস গণমাধ্যম দিয়ে শেখ হাসিনার বিশ্ব মিডিয়া জয় করা। এরপর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন একাধিক 2, 4, 5টা গণমাধ্যমে প্রতিদিন সাক্ষাৎকার বের হচ্ছে শেখ হাসিনার। কোন সাক্ষাৎকারে আপনি কি শুনেছেন, বা একটু চেক করে দেখুন যে কোন সাক্ষাৎকারে শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রকে তার ক্ষমতাচ্যুতির পেছনে আর কোনো দোষারোপ করছেন না। হঠাৎ করে সুর পাল্টে গেল কেন? গতকালকে বিশেষ করে CNN নিউজ 18, ভারতের একটি গণমাধ্যম, ইন্টারন্যাশনাল CNN এর নেটওয়ার্ক ভুক্ত গণমাধ্যম, সেই গণমাধ্যমে ভারতে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন, এবং সাক্ষাৎকার দিয়ে আরো জোরালোভাবে বলেছেন এই বিষয়টি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আমার ক্ষমতাচ্যুতির সাথে কোনো সম্পর্ক নেই। অথচ আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, কিংবা ক্ষমতাচ্যুতির পরেও, বা মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকবার কাঠগড়ায় নিয়েছেন। শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা
শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সময়ে কাঠগড়ায় নিয়েছেন, কিন্তু হঠাৎ করে সুরবদল কেন? রাজনৈতিক বিশ্লেষকরা, কূটনৈতিক বিশ্লেষকদের মনে এই প্রশ্নটা দোলা দিচ্ছে। ক্ষমতাচ্যুতির প্রায় 15 মাস পর এসে তিনি বলছেন যে তাদের পতনের পেছনে আমেরিকা বা পশ্চিমা কোনো শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না। অথচ আমি খানিক আগে যেটি বলছিলাম, গত বছরের জুলাই অভ্যুত্থানে পতনের পর থেকেই শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করে আসছিলেন। নিজেদের বিশ্বাসের ও প্রচারিত সব ষড়যন্ত্র তত্ত্বকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো এবং স্থিতিশীল সম্পর্ক রয়েছে, তাই ওয়াশিংটন বা অন্য কোনো বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়াদিতে সরাসরি জড়িত এমন দাবি বিশ্বাস করার কোনো কারণ নেই। CNN নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও বলেন, তিনি স্বীকার করেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা বিশ্বে প্রভাবশালী অনেক ব্যক্তির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তিনি পশ্চিমা বিশ্বে প্রভাবশালী শ্রেণীর প্রশংসা অর্জন করেছিলেন। শেখ হাসিনার মতে তারা ডক্টর ইউনূসের প্রশংসনীয় অর্থনৈতিক ভাবমূর্তিকে ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখেছেন। ক্ষমতা থেকে উৎখাত হওয়া আওয়ামী লীগের প্রধান আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন। শেখ হাসিনা বলেন, যদি পশ্চিমারা মনে করে ইউনূস তাদের বন্ধু, তারা প্রতারিত হচ্ছেন। অথচ শেখ হাসিনায় তার সরকারের পতনের পরপরই আগস্টে ভারতের ইকোনমিক টাইমস তাকে উদ্ধৃত করে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। জুলাই সহিংসতা শেখ হাসিনার পতন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও প্রায় 15 মাস ধরে শেখ হাসিনার অনুসারীরা ষড়যন্ত্র তত্ত্বই বিশ্বাস এবং প্রচার করে আসছিল। এমনকি সবশেষ এই যে সেদিন গত 8 নভেম্বর। দর্শক, একটা বিষয় খেয়াল করেন যে এই যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল, একটা এমনভাবে ভাষণ দিল যেখানে মোটামুটি সবার দাবি কিছুটা পূরণ হলো, আবার অনেকটা পূরণ হলো না। এখন করার কিছু নেই। বিষয়টা হলো রাজনৈতিক দলগুলো কি করলো। রাজনৈতিক দলগুলো আবারও কিন্তু ব্যর্থ হলো। এইটা একেবারে আঙুল দিয়ে দেখানো হলো, চোখে আঙুল দিয়ে দেখানো যেটা বলে, তেমনটা কিন্তু হয়ে গেল। এইটা রাজনীতির জন্য খারাপ। ভবিষ্যতে যখন রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে, তখন রাজনৈতিক সংকটের সমাধান কিন্তু রাজনীতিকদের করতে হবে। তো আগে থেকে যদি এই বোঝাপড়াটা থাকতো এবং যেটা প্রত্যাশা ছিল যে বিএনপি জামাতের মধ্যে মৌলিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে একেবারে সাংঘর্ষিক কোনো পরিস্থিতি হবে না, এক ধরনের ঐক্যমত্য থাকবে। কিন্তু কই, জুলাই সনদ নিয়ে কমিশনের কাছে গেল, অধ্যাপক আলী রিয়াজের কাছে 8 মাস ধরে তারা বৈঠক করলো। ওই নিজেরা তো বৈঠক করলো না, নিজেরা তো বলতে পারতো যে আমরা এই পয়েন্টে ঐক্যমত্য হয়েছে, এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নেই। এটা বললে ঐক্যমত্য কমিশনের কিছু করার ছিল, সরকারের কিছু করার ছিল। সরকার তো বলটা তাদের কোর্টে ঠেলে দিছিল, বলছিল যে 7 দিনের মধ্যে সমাধান করেন। 7 দিনের মধ্যে কি হলো? ডাক্তার তাহের কেবলমাত্র একদিন ফোন করলো, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাড়া দেননি। মানে এটা তো তার ব্যাপার না, এটা তার দলের ব্যাপার। পরদিন ডাক্তার তাহের বললেন যে যদি মানে আমাদের ডাকে সাড়া না দেয় তাহলে বিএনপি ডাকুক, আমরা যাব। কিন্তু বিএনপি ডাকেনি। বিএনপি কেন ডাকেনি? বিএনপি হয়তো মনে করছে যে তাদেরকে এক ধরনের কোণঠাসা করে ফেলছে। এনসিপি এবং জামাত যেভাবে চায় সংবিধান উল্টায় পাল্টায় সবকিছু আইন করা, আইন কেমনে করবে এর ব্যাখ্যা নেই। বলে যে সাংবিধানিক আদেশ দিতে হবে, আবার রাষ্ট্রপতি চুপ্পু শেষ সই করলে হবে না, এমন সব কথাবার্তা যেগুলির কোনো ভিত্তি নেই। আপনারা জানেন যে একজন বিশিষ্ট আইনজ্ঞ, আইন বিশেষজ্ঞ স্বাধীন মালিক কি বলছে, যে আপনি পার্লামেন্ট ছাড়া যে আদেশ অধ্যাদেশ করবেন সব সাময়িক, এটা অস্থায়ী। আপনি একটা জরুরি প্রয়োজনে করলেন, কিন্তু ফাইনালি আপনাকে পার্লামেন্টে এটা আইন যদি না করেন ওটা বাতিল হয়ে যাবে, অটোমেটিক বাতিল হয়ে যাবে। ওর কোনো ভিত্তিই নাই। তাহলে আপনি পার্লামেন্টের উপরে গুরুত্ব দিচ্ছেন না কেন, বলছেন না কেন পার্লামেন্ট নির্বাচনটা আগে হোক? সেটা পারলে তো পার্লামেন্টে ঠেলে দিয়ে প্রথম দিকে যখন কি জামাতের কোনো নেতা বলল যে গণভোট না হলে
26-এর নির্বাচন চোখে দেখা যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলল? বিএনপি 100 বছর চেষ্টা করলেও গণভোট বাতিল করতে পারবে না বা পিছাইতে পারবে না, এরকম কথাবার্তা। কই, এখন গণভোট হইলো ঠিকই, এমন গণভোট হইলো এমন সময়, এখন মনে করেন ঈদের দিনে আপনি যদি একটা বিয়ের আয়োজন করেন, অন্য কোনো উৎসব করেন, ঈদের দিন ওই উৎসব বা ওই অনুষ্ঠান টিকবে, চলবে, ওটার দিকে মনোযোগ থাকবে, সবার ঈদের দিকে নজর থাকবে। তো সংসদ নির্বাচনের দিন আপনি গণভোট, ওটার দিকে কারোর নজর থাকবে? তাও গণভোট যদি একটা পয়েন্টে হইতো যে ধরেন ইউনূস সরকার যে ক্ষমতায় আসলো এটা সঠিক না বেঠিক, তো বললো যে কেউ বলবে সঠিক, কেউ বলবে বেঠিক, একটা পয়েন্টে। কিন্তু আপনি এতগুলো পয়েন্ট, সেগুলো পয়েন্টে ববি হাজ্জাজ বলছিল যে এই রাজনীতিকরা দেশ চালাবে, তারাই তো বোঝে না, তাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করতে হয়েছে, অধ্যাপক আলী রিয়াজের কাছ থেকে শিক্ষা নিতে হয়েছে। তো যারা, যে রাজনৈতিক দলের নেতারা যারা ঐক্যমত্য কমিশনে, তারাই তাদের বুঝতে 8 মাস লাগলো, সেখানে জনগণ গণভোটের দিন চট করে বুঝে হা নাতে কিভাবে মানে ভোট দেবে, তার মানে এটার 12টা বেজে গেল। তো 100 বছর চেষ্টা করা লাগে নাই, বিএনপির কোনো চেষ্টা ছাড়াই গণভোট কিন্তু একটা অটোমেটিক ভাবে এটা বিলুপ্ত হয়ে গেল। এই গণভোটের আর কোনো মানে দাম নাই। তাহলে এই যে রাজনীতিকরা যদি বসে, তারা যদি করতো যে ইয়াস আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা আন্দোলন করে আমরা মানে আজকে এই পর্যায়ে আসছি, সুতরাং আমরা আজকে আমাদের সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা আবার পুনর্বহাল করতে চাই, প্রধানমন্ত্রী 2 মেয়াদের বেশি থাকবে না, উচ্চ কক্ষ হবে যেখানে ভোটের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচিত হবে। এই বিষয়গুলো যদি এরকম 7-8টা পয়েন্টে যদি তারা একত্র হয়ে যদি মানে ইউনূস সরকারকে বলতো, তাহলে ভালো হতো না? রাজনীতিকরা কখনোই আমি দেখলাম না যে একমত হয়ে। এখন আগে মনে করা হতো যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা মনে হয় বড় বাধা, কোথায়? এখন তো আওয়ামী লীগ, শেখ হাসিনা, জাতীয় পার্টি কেউ নাই, তারপরেও আপনারা একমত হইতে পারলেন না। এটা কত বড় ব্যর্থতা। এই ব্যর্থতার গ্লানি নিয়ে আপনি সংসদ নির্বাচন করবেন, সংসদের পরে পার্লামেন্টে সেই ঐকমত্য হবে? আপনি ক্ষমতার আগে আপনি একসাথে হইতে পারলেন না। এখন নির্বাচনটা কত বড় সংঘাত মুখর হবে বা একটা বিরোধ মুখর হবে, আপনি চিন্তা করেন, বিরোধপূর্ণ হবে, এটা চিন্তাই করা যায় না। এই তো মারমার কাট একটা অবস্থা হবে। আমরা তো চাই উৎসব মুখর নির্বাচন, ভোটাররা স্বাধীনভাবে ভোট দেবে। এখন এই তিক্ততা নিয়ে, নির্বাচনের আগের এই তিক্ততা নিয়ে আপনি নির্বাচন করবেন, নির্বাচনের পরে পার্লামেন্ট গঠন হবে, সরকার গঠন হবে, তাহলে সেই রাজনীতির যেই মানে তিক্ততা, সেটা কি কন্টিনিউ করবে না? তখন কি হঠাৎ করে সবকিছু বলে আপনারা সব ফেরেস্তা হয়ে যাবেন? ফলে এই যে রাজনীতিকরা সমাধান করতে পারলো না, ইউনূস সরকারকে করতে হলো, যারা আসলে রাজনীতি বোঝেন না। এই ব্যর্থতা মানে দায় রাজনীতিকদের নিতে হবে, রাজনৈতিক দলকে নিতে হবে, এবং রাজনীতিতে একটা গভীর সংকট কিন্তু তৈরি করলো শেখ হাসিনা এবং তার